আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই, এটাই আমার প্রশ্ন। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বাহ্যিক বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ, দুর্নীতি, সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা, যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি, সেটা ক্ষেত্রে আপনার কি মতামত, এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে, যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, তারা আবার তার প্রশংসা করছেন। বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা, এবং আপনারা যে ইসলামকে, যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে, যেটা, এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না, আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের। ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো। জনাব মামুনুল হক। কথা বলেছি, আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে। না না, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বিষয় আমি বলি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি, যে একটা বিষয়ের গুরুত্ব আছে, সবটারই গুরুত্ব রয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে, এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি, আমরা আলোচনা করি। হয়তো সবটা আপনারা শুনেন না, বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না। মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায়, বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয়, কিন্তু সবটা বিষয় একই। সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন, এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসামূলক কিছু কথাবার্তা, দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা বিষয়। কাজেই সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি, আজও ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা করছি, ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, যদি আমি মুসলিম হয়ে থাকি, আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন, একটা জায়গায় সমালোচনার পাত্র, তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয়। তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট, মামুন ভাই আপনার বক্তব্য পরিষ্কার, নেতৃত্ব দিতে পারছেন। আমি একটু প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি, কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের, কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ, তিন পক্ষ, বহু পক্ষ, 100 পক্ষ দাঁড়িয়ে গেছে। আমি শেষ করি, এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমনাই আসল ইসলাম, আসল ইসলাম কি আসলে আটরশি, আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব, এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না। আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন, উনিও একজন আলেম, উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন, তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন, এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মীয় শাসন কিনা, সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা, সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা। আমি আপনার কাছ থেকে একটু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে 2 মিনিটে একটু শেষ করতে বলছি, আমার একটু টাইম কনস্ট্রেইন আছে। জি জি, প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি পরিপূর্ণ ইসলাম বলছেন কিন্তু সাংঘর্ষিক, এই যে আপনি ঈদে মিলাদুন্নবী সহ যে সকল মতবিরোধপূর্ণ যে বিষয়গুলির আপনি প্রশ্ন তুললেন, দেখেন আমাদের মতবিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ। মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে যাকাত দিতে হবে এই বিষয়ে দ্বিমত করেছে, এবং ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন? খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে, এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে, এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা, জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে। সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো
যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন, পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি 500 বছর ধরে। এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে, এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল। আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে। ওই জায়গাটা আমি বলেছি। এর বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে। এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে, পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না। কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না, সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জনাব মামুনুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি খুব কম সময় বলেছেন। আমি আবারও প্রশ্নটি করে রাখি, আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন, আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না। আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে, তাকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই রকম মতবিরোধ থাকার কারণে, আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী, স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন, আক্রমণ করছেন। এমনকি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্র সঙ্গে জামায়াতে ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আদর্শিক রাষ্ট্রেরও একটা বড় তফাৎ আমরা দেখে যাচ্ছি। এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন, আপনারা এইটা ভাবছেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমরা একটু যেতে চাই যে আপনি এক সাক্ষাৎকারে এটি বলেছেন যে দেশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এই সরকারকে আপনি কত বছর সময় দিতে চান? 2, 3, 5 বছর সময়? আর একটা জিনিস আপনাকে বলে রাখতে চান, আমাদের আর সময় নেই, আসলে এই প্রশ্নটাই আপনাকে করতে চাই, অন্তর্বর্তী সরকারকে আপনি কতখানি সময় দিতে চান, 2, 3 না 5 বছর? এবং আপনি কেন মনে করেন যে সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার করবে, সেটা পরবর্তী সরকার এসে করবে না? তাসনিম সিরাজ মাহবুব। না, আমি সেটা কোথাও বলিনি মনে করেন কেন এই সরকার করবে, পরবর্তী সরকার করবে না। আমি বলতে চেয়েছি বা চাচ্ছি সেটা হলো বেসিক কিছু জিনিস আছে যেগুলো ওনাদেরকে করে যেতে হবে। যেমন শহীদদের তালিকা তৈরি করে, আহতদের তালিকা তৈরি করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা আহতদের ক্ষেত্রে, এটা ওনাদেরকে করতে হবে। এবং এতদিনে এটা ওনাদের করে ফেলা উচিত ছিল। এখানে ওনারা আমাদেরকে লেট ডাউন করেছেন। শহীদের তালিকা করেছেন, আহতর এখনো হয়নি, এবং আহতরা অনেক ক্ষেত্রেই যতটুকু সাহায্য প্রয়োজন ততটুকু পাচ্ছেন না। এটা হলো 1 নাম্বার। আরেকটা হলো আপনার কিছু আছে শর্ট টার্ম, কিছু আছে লং টার্ম। এখন ওনারা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান, এটা 6 মাস 1 বছরে সম্ভব না। সো উনাদের যেগুলি এখন করা দরকার, ইমিডিয়েট অ্যাটেনশন যেগুলিতে দরকার, তার মধ্যে একটা যেটা আমি বললাম, শহীদের তালিকা তৈরি করা, দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা, আইনের শাসন অ্যাসিওর করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, এগুলি উনাদের গোল হওয়া উচিত। এই কয়টা কাজ করতে আমি কোনো নাম্বার বলবো না। এই কয়টা কাজ করতে যৌক্তিকভাবে যতটুকু সময় লাগে ততটুকুই উনাদের নেওয়া উচিত। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমি একটু শেষ করি খালিদ সাহেব, আমি কিন্তু কখনো জোর দিয়ে বলছি না, এবারই বললাম। আমি এতটুকুই বলবো যে আপনি কিন্তু নবজাত শিশুকে দিয়ে মা বাবা ডাকাতে পারবেন না। আপনি তাকে যতই দুধ খাওয়ান আর যতই মারধর করেন, তাকে সময় দিতে হবে। আমরা এত অসহিষ্ণু কেন? আমরা সর্বক্ষেত্রে অসহিষ্ণু, পরমতের ব্যাপারে শুধু না, সব ক্ষেত্রে আমরা অসহিষ্ণু। এখন এখন আমাকে ট্যাগিং করা হবে যে আমি বর্তমান সরকারের দালাল, তো ট্যাগিং নিয়ে এখন আর চিন্তা করি না, এটা ভূষণে পরিণত হয়েছে আমাদের মতো মানুষের জন্য। কিন্তু আমার কথা হলো, আমার ক্ষেত্রে যে জিনিসটা মনে হয় উনারা ঠিক করছেন না, সেটা হলো যে উনারা লং টার্ম আর শর্ট টার্ম গোলগুলিকে উনারা আলাদা করছেন না, উনারা র্যান্ডমলি কাজ করছেন। যার ফলে হচ্ছে কি, যেই জিনিসটার প্রতি তাদের ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, উনারা এটা না রেখে অমুকের পোশাক কি হবে, অমুক পোশাকের কালার কি হবে, অমুকের নকশা কি হবে, উনারা ওগুলোতে মনোযোগ দিচ্ছেন, যেগুলো কিনা উনাদের না করলেও চলে। উনারা পুনর্বাসন করবেন, উনারা ইলেকশন কমিশনকে ঢেলে সাজাবেন, উনারা ভোটার তালিকা হালনাগাদ করবেন, উনারা প্রতি সম্মান মানে শ্রদ্ধাশীল যাতে হয় মানুষ সেই ব্যবস্থা করবেন, এবং উনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। এটা উনাদের ইমিডিয়েট টার্গেট হওয়া উচিত। আচ্ছা আপা,
আপনি যে সংস্কারের কথা বলছেন বা যেইগুলি কথা আপনি বলছেন যে এইগুলি এই সরকারে করা উচিত, যার জন্য আসলে ঠিক কতটা সময় বা টাইম ফ্রেম দেওয়া দরকার সেটা আপনি বলতে চাচ্ছেন না। আপা এখন কি শুনতে পাচ্ছেন? আপা আমাকে শুনতে পাচ্ছে না? আমি এখন পাচ্ছি। আচ্ছা আপা, আমি যে প্রশ্নটি করতে চাইছি সেটি হচ্ছে যে আপনি বলছেন যেই কাজগুলি এখন এই মুহূর্তে করতে হবে, আপনি যেগুলিকে প্রায়োরিটিতে দিলেন, যে এই কাজগুলি একটা অনির্বাচিত সরকার কেন করবে? আমরা তো সংবিধান অনুযায়ী আমরা এই রাষ্ট্রটার মালিক, তো জনগণ রাষ্ট্রটা মালিক হলে জনগণের প্রতিনিধিরাই তো শুধু রাষ্ট্র ব্যবস্থায় মানে রাষ্ট্র পরিচালনা অংশ নেওয়া উচিত। কেন একটা ইন্টারিম ব্যবস্থা এটা হইতে পারে, কিন্তু এটা এরকম কেন? আপনাকে 1 মিনিটে শেষ করতে হবে, এই পর্বে আপনার কাছে আসতেছি। জি জি আপা, 1 মিনিট আমি শেষ করছি। আমি একটা জিনিস নিয়ে শুধু বলি, এই যে মনে করেন আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনাকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এখন আপনি যদি বলেন যে নতুন সরকার এসে সেই ল মেকাররা এটা হালনাগাদ করবে, তাহলে ওরকম ইলেকশনটাকে বিশ্বাসযোগ্য হবে যে আপনি ল মেকার এসে তালিকা, তাহলে আপনি পুরানো তালিকা যেটার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে, অনেক জেনুইন ভোটারের নাম নেই, এইটা দিয়ে আপনি যদি কোনো নির্বাচন করেন, এই তালিকা ফলো করে, সেই নির্বাচনের বিষয় মানে বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে? তাদেরকে তো আমরা সবাই দায়িত্ব দিয়েছি, তারা তো উড়ে এসে জুড়ে বসেনি। নির্বাচিত হতে পারে কিন্তু তারা আমাদের ম্যান্ডেটে হচ্ছে, তাদেরকে এতটুকু স্বাধীনতা তো দিতে হবে। আচ্ছা আপা, আমার আপনার কাছে এই বিষয়ে প্রশ্নটা দুটি ভাগ আছে। আমি